উপদেষ্টাদের সাধারণত প্রশাসনিক কোনো দায়িত্ব থাকে না। এখন কয়েকজন উপদেষ্টার দায়িত্ব বন্টন করেছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে সিনিয়র তিনজন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী, এই তিনজনকে রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক বিষয়ে তারা পরামর্শ দেবে। ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন, রাশেদ আল তিতু মীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে কিন্তু দুইজন আছে দায়িত্বে, একজন হচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জোনায়েদ সাকি। তার মধ্যে আরও একজনকে নিয়োগ দেওয়া হলো। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখ, বুঝলাম যে যেহেতু উনি জেনারেল, তাকে মানে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেকগুলো মিনিস্ট্রি দেওয়া হয়েছে। রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তাও বেশি দেওয়া হয়েছে। ডাক্তার জাহিদের কাজ, যে আলোচিত, তিনি হচ্ছে লেখক, তিনি একজন আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, তার কোনো দপ্তর বা দায়িত্ব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। এখন এই যে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে এই তিনজন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী, কতখানি আসলে তাদের দায়িত্বটা কি পালন করবেন, কিভাবে পালন করবেন, এটা এখনো পরিষ্কার না। এটা সাধারণত এক ধরনের, আমার যেটা বিশ্লেষণ, যে ওএসডির মতন আর কি, কোনো কাজ নেই। ওই যে দপ্তরবিহীন মন্ত্রী ছিল না একসময় বেগম খালেদা জিয়ার, ওই যে মুন্নু, তার কন্যা অবশ্য এবার রীতা মানে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হয়েছেন, তাও ভালো মেয়ে পেয়েছেন, কিন্তু বাবা কিন্তু পাননি। বহুদিন দপ্তরবিহীন তিনি মন্ত্রী ছিলেন এবং এই অবস্থায় ক্যাবিনেটও, নিশ্চয় মনে আছে, হারুনুর রশিদ মুন্নু, সম্ভবত নামটা এরকমই হবে। তো যাই হোক, এখন এই যে কারো কারো অনেক দপ্তর, কারো কারো কোনো দপ্তর নেই, রাজনৈতিক উপদেষ্টা, আবার কারোর নামও উল্লেখ নেই, তাদের দপ্তর বন্টন, এগুলি বুঝি এখনো এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এখনো হয়তো ভাঙা করা বা মানে পুরো দপ্তর বিলি বন্টন করে একটা সেট, সেটা হয়তো হয়নি। কিন্তু এগুলি খুব ক্রুশিয়াল। তো একটা ভয় হয় যে বিএনপি তো আর ক্যাডার ভিত্তিক দল না, বিএনপির নিজস্ব একটা আদর্শ আছে, কিন্তু এখানে এই আদর্শের মধ্যে তাদের ব্যক্তিবাদটা অনেক বেশি প্রবল থাকে। মানে প্রত্যেকটা ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান, এক একটা খুঁটি। তো ফলে দ্বন্দ্ব সংখ্যাটা এসব দলে বেশি থাকে। আর যেহেতু দপ্তর, ক্ষমতা, এগুলি অনেকটা চর্চার বিষয়, এই চর্চাগুলো যদি সমন্বিতভাবে কালেকটিভ ওয়েতে না হয়, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে, তখন বিরোধ হবে। সেইগুলো কতখানি মানে একত্রিত করে একটা টিম ওয়ার্কটা দাঁড় করাতে পারবে, এটা একটা চ্যালেঞ্জ। আমার ভয়ও এখানে যে সবকিছু গুলাই না যায়, কারণ একটা মন্ত্রণালয়কে ঘিরে এতজন আবর্তিত হবে, কারোর বেশি ক্ষমতা, কারোর কম ক্ষমতা, এসব নিয়ে কিন্তু অসন্তোষ হবে। ইতিমধ্যে সবচেয়ে যাকে নিয়ে বেশি আলোচনা, শেখ রবিউল আলম, যার 3টি গুরুত্বপূর্ণ সড়ক, রেল, সেতু, তিনি কিন্তু আলোচনার মধ্যে চলে এসেছেন এবং নানাভাবে বিশ্লেষণ হচ্ছে যে তিনি বললেন সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া হয় তাহলে এটা চাঁদা না। তখন একজন রাজনীতিক, মুজিবুর রহমান, এবি পার্টির চেয়ারম্যান, তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন ঘুষ নেওয়াটার তো সমঝোতার ভিত্তিতে হয়, তাহলে এটা কি অপরাধ না? এই আলোচনাগুলো কিন্তু আসছে এবং এগুলি বাড়তে থাকবে। যত আপনি বেশি কথা বলবেন তত বেশি সমস্যা হবে। যেমন স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন যে মানুষ ডাক্তারদের পিছনে এখন দৌড়াবে না, ডাক্তাররা মানুষের পিছনে দৌড়াবে। তো ডাক্তার কেন দৌড়াবে, এই একটা প্রশ্ন। ডাক্তারের কাছেই তো মানুষ আসবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। কোনো মানুষের যদি সেরকম তার বিষয়ে থাকে, তাহলে তার পিছনে দৌড়াবে। দৌড়ানোটা সমস্যা না, সমস্যাটা হলো যে সার্ভিসটা প্রোভাইড করা। ডাক্তাররা রোগী দেখছেন কিনা,
স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন কিনা, এটা হলো বিষয়। কিন্তু যার রোগ আছে সে এটা হলো বিষয়। কিন্তু যার রোগ আছে সে ডাক্তারের কাছে দৌড়াবে, যাবে, এটাই হলো স্বাভাবিক। যাই হোক, এগুলি হয়তো অতি কথা বা আনন্দের অতিশয্যে এই সমস্ত কথাগুলি বলছে। তো সবচেয়ে মানে ঝুঁকিটা হলো এই, অধিকাংশই তো তারুণ্য নির্ভর, মানে অনভিজ্ঞতা আছে, গুলায় না ফেলে, মানে সবকিছু মিলে একটা যদি ডাল খিচুড়ি করে ফেলে তাহলে সমস্যা হবে কিন্তু।